আমাদের আজকের টপিক হচ্ছে ডিএসসিপি ম্যানেজমেন্ট। তো ডিএসসিপি ম্যানেজমেন্টের বেসিক্যালি ডিএসসিপির ফুল মিনিং যেটা ডাইনামিক হোস্ট কনফিগারেশন প্রোটোকল। একটা নেটওয়ার্কে আমরা যখন এর আগে বেসিক কনফিগারেশন দেখছি, তো ওইখানে আমরা কি করি, ল্যানের জন্য একটা প্রাইভেট আইপি অ্যাড্রেস অ্যাসাইন করি। যখন প্রাইভেট আইপি অ্যাড্রেসটা অ্যাসাইন করি, করলে গেটওয়েটা থাকে আমার কোথায়, রাউটারে। আর বাদ বাকি যে ইউজেবল হোস্ট গুলা আমি পাবো ওইখান থেকে, ওই হোস্ট গুলা বেসিক্যালি নেটওয়ার্কে যে ডিভাইস গুলা কানেক্ট হয় সেই ডিভাইস গুলাতে অ্যাসাইন করতে হয়। এখন যদি আমি একটা নেটওয়ার্কে সে 192.168.1.1/24 এটা ডিক্লেয়ার করলাম, করলে আমার যদি ডিএসসিপি না থাকে, সেই ক্ষেত্রে প্রত্যেকটা ডিভাইসে আমার কি করতে হবে, ম্যানুয়ালি আইপি বসাইতে হবে। তো ম্যানুয়ালি আইপি যদি আমি না বসাই, ওই নেটওয়ার্কে কানেক্টেড থাকা অবস্থায়ও আইপি না থাকলে কিন্তু আমি ইন্টারনেটে কানেক্ট হতে পারবো না। সো এই জায়গাটাতে আমরা নর্মালি কি করি, যে স্ট্যাটিক্যালি যদি আমরা বসাইলে সেই ক্ষেত্রে আপনার যদি হোস্ট ডিভাইসের সংখ্যা হয় কম, তখন আপনার জন্য এটা খুবই সহজ, যে আপনার 10টা 20টা পিসি আছে, তো এগুলাতে আপনি ম্যানুয়ালি আইপি অ্যাড্রেস ইনপুট করে দিলেন, সমস্যা নেই। কিন্তু যখন আপনি একটা বিগ এনভায়রনমেন্টে কাজ করবেন, যেখানে আপনার হোস্ট ডিভাইসের সংখ্যা থাকবে অনেক, হ্যাঁ, সে লাইক 200 300 400, একটু 2 মিনিট wait করেন। তো আমরা যেটা ডিসকাস করতেছিলাম, যে যখন আপনি একটা বিগ এনভায়রনমেন্টে কাজ করবেন, তো সেই ক্ষেত্রে আপনার আসলে ম্যানুয়ালি প্রত্যেকটা ডিভাইসে আইপি ইনপুট করার একটা প্যারাদায়ক কাজ। এই সব ক্ষেত্রে আসলে সলিউশন কি, বা কিভাবে এটা থেকে নিস্তার পাওয়া যায়? তো স্ট্যাটিক আইপি অ্যাসাইনমেন্টের ক্ষেত্রে যেটা হয়, আপনি যদি চান যে না আমি সবগুলোতে স্ট্যাটিক আইপি অ্যাসাইন করে দিব, দ্যাটস ফাইন, আপনি করতে পারেন। বাট ডাইনামিক বা অটোমেটিক আইপি অ্যাড্রেস অ্যাসাইনিং এর যেটা গুরুত্ব, সেটা হচ্ছে ধরেন আপনি যখন একটা নেটওয়ার্ক ইউজ করবেন যেখানে সবই ওয়্যারলেস ডিভাইস, হ্যাঁ, আপনি যখন ল্যান কেবল ইউজ করেন, ল্যান কেবল ইউজ করার সময় আপনি চাইলে ঠিক আছে আমি আইপি অ্যাড্রেস ম্যানুয়ালি ইনপুট করতেছি, এটা এই আইপিটা আমি বসাইলে আমি ইন্টারনেট পাবো, বা এই আইপিটা আমার বসানো থাকবে, আমি অফিসে আসবো, কেবল লাগাবো, ইন্টারনেট পাবো, আর কোথাও আমি কেবল লাগাই না। এখন ওয়্যারলেস এর ক্ষেত্রে যদি আপনি ওয়্যারলেস অ্যাডাপ্টারের মধ্যে আইপি ম্যানুয়ালি বসায় কাজ করেন, প্রতিদিন করতে হয়, প্রথমত এটা একটা হ্যাসেলের কাজ। দ্বিতীয়ত আপনি অন্য কোনো নেটওয়ার্কে গেলে সেক্ষেত্রে আবার আপনাকে আইপি রিমুভ করে দেন কানেক্ট করতে হবে। সো অটোমেশনে যখন আপনি যাইতে যাবেন, তখন আপনাকে এই ডিএসসিপি বা ডাইনামিক হোস্ট কনফিগারেশন প্রোটোকলে
আপনাকে আসতে হবে। যেমন প্রবলেম গুলো হয় কোথায়, ধরেন আপনি একটা অফিসে আপনি যদি চান যে ম্যানেজ করতে, স্ট্যাটিক্যালি সবগুলো আইপি আমি ম্যানেজ করব, আমার 2 দিন 4 দিন 5 দিন লাগুক, এটা কোনো সমস্যা না। কারণ ধরেন 400 500 পিসিতে আইপি বসানো কিন্তু একদিনের কাজ না, এটা একটা মাল্টিপল ডেজ এর কাজ। তারপরে এটা আপনাকে প্রত্যেকটা ম্যানুয়ালি ডাটাবেস মেনটেন করতে হবে যে কার আইপি কত, কোন পিসিতে কত আইপি দিছি। তারপরেও ধরেন আপনি প্যারা নিয়ে এই কাজটা করলেন, করার পরে কোনো একটা ইউজার, আপনি আপনার জায়গায় যদি চিন্তা করেন যে আপনি একজন নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর, তো আপনার জায়গা থেকে আপনি সবসময় চাবেন যে একটা নেটওয়ার্ককে সবসময় স্মুথ রাখতে, আনইন্টারাপ্টেড রাখতে। তো এই জায়গা থেকে আপনি যত না চেষ্টা করবেন, তার যে সমস্যা হয়ে যেটা দাঁড়ায় সেটা হচ্ছে ইউজার, যারা যারা ইউজ করে বা ইউজার তারা। যেমন ধরেন একজন ইউজার, সে যত ভালোভাবেই দেখা যায় নেটওয়ার্কে কানেক্টেড থাকুক বা ইউজ করুক, মাঝে মধ্যে কিছু কাজ করে ফেলতে পারে যেটা আসলে নেটওয়ার্কের জন্য হুমকি স্বরূপ বা ক্ষতিকর। যেমন ধরেন আপনি 192.168.1.2 থেকে শুরু করে 1.254 পর্যন্ত আইপি অ্যাসাইন করছেন আপনার একটা অফিস ফ্লোরে, অফিস বিল্ডিং এ, প্রত্যেকটা আইপি ম্যানুয়ালি এন্ট্রি করা। এখন কোনো একজন ইউজারের আইপি হচ্ছে 192.168.1.100, মানে 100। আরেকজন ইউজারের আইপি হচ্ছে 192.168.1.10 বা 10। এখন যার আইপি 100, সে ধরেন গোতাগুতি করতে করতে একটা জিরো মুছে দিয়ে অ্যাপ্লাই করে দিল, তাহলে কি হবে? দুইজনের আইপি সেম হয়ে যাবে। তা আমরা নর্মালি কি জানি যে আইপি অ্যাড্রেস ক্যান নট বি ডুপ্লিকেটেড। আইপি অ্যাড্রেস যখনই ডুপ্লিকেট হবে, তখনই আপনার নেটওয়ার্কে ঝামেলা শুরু হবে। কিভাবে ঝামেলা শুরু হবে? ধরেন আপনাদের একটা পুরো সার্কেলের মধ্যে যদি একজনের নাম থাকে হচ্ছে সুমন, সেই ক্ষেত্রে আপনি কি করবেন? সুমনরে যদি ডাক দেন, সুমন রেসপন্স করবে, তারে কিছু দেওয়া হলে সেটা দিবেন বা সে নিবে। এখন কোনো কারণে যদি সুমন হয় 2 জন, সিম্পলি আপনি যখন সুমন বলে ডাক দিবেন, 2 জনই কিন্তু রেসপন্স করবে। বা যদি ঘটনা এরকম হয় যে আপনি একটা কলম পাইছেন, তো এই কলমের মধ্যে লেখা সুমন, এখন আপনি বললেন যে সুমন বলে প্রথমে ডাক দিলেন, 2 জন রেসপন্স করলো, এবার জিজ্ঞেস করলেন যে এই কলম কার, 2 জনই বললো আমার, তা আপনি আসলে কারে দিবেন? তখন কারোই দিবেন না। তো যখন এরকম আইপি কনফ্লিকশন হয়, তখন দেখা যায় যে কেউই আসলে প্রপারলি সার্ভিসটা পায় না। তো এখন এই পরিস্থিতিতে ধরেন যার আইপি ছিল 100, সে যদি 10 করে ফেলে আইপি কে, বা যার আইপি 10 সে যদি 100 করে ফেলে, এই আইপি কনফ্লিকশনে যাওয়ার পরে কি হয়, যে কেউ ঠিক মতো সার্ভিসটা পাবে না। না যদি পায়, এখন ধরেন একজন ইউজার যে এই ভুলটা করে ফেলছে, সে কি করলো? সে চিন্তা করলো যে পিসি তো কাজ করতেছে না, ইন্টারনেট কাজ করতেছে না, আমি একটা ব্রেক নিয়ে আসি। সে একটা ব্রেকে গেল, বা সে তার সিনিয়রের রুমে কোনো একটা কাজে গেল, বা একটা মিটিং এ বাইরে গেল, চলে গেল পিসি অন রেখে। অন্য একজন যে, সে কিন্তু প্রবলেম পাইতেছে কন্টিনিউয়াস, এবং আপনাকে এসে জানাইলো যে ভাই আমার পিসিতে এরকম সমস্যা হয়। এখন আপনার জানা মতে কি কোনো পিসির তো আইপি এরকম কনফ্লিক্ট বসা না, কথা যেহেতু না, এখন কমপ্লেন যখন 2 জন দিবে, তার মানে কি আপনার প্রবলেম আইডেন্টিফাই করতে সুবিধা হবে। বাট প্রবলেম যখন একজন কমপ্লেন করবে, একজন কমপ্লেন করতে গেলে আরেকজন কোথায় আছে বা কি সমস্যা, এটা কিন্তু তারে খুঁজে বের করা বা মানে আইডেন্টিফাই করাটা টাফ। তো যেই কারণে আমাদের এই ক্ষেত্রে সলিউশনটা আমরা কি চিন্তা করি, ডিএসসিপি বা ডাইনামিক হোস্ট কনফিগারেশন প্রোটোকল। এটা বেসিক্যালি কি, এটা একটা ক্লায়েন্ট বা সার্ভার প্রোটোকল, যেটা ইন্টারনেট প্রোটোকল বা আইপি অ্যাড্রেস যেটা, এবং আইপি অ্যাড্রেসের সাথে যে অ্যাডিশনাল বা রিলেটেড কনফিগারেশন ইনফরমেশন থাকে, যেমন সাবনেট মাস্ক, ডিফল্ট গেটওয়ে বা ডিএনএস, এইগুলোকে অটোমেটিক্যালি প্রোভাইড করে, যেগুলা আইপি এনাবল্ড ডিভাইস, এই ডিভাইসগুলোর দিকে। তাহলে এই জায়গাতে বেসিক্যালি কি কি হয়, যে আমরা যখন ইন্টারনেটে কানেক্ট হতে যাই একটা ডিভাইস থেকে, ল্যাপটপ, কম্পিউটার বা মোবাইল, সেই ক্ষেত্রে প্রথমত লাগে আমাদের একটা আইপি অ্যাড্রেস, দেন লাগে সাবনেট মাস্ক, দেন হচ্ছে আপনার ডিফল্ট গেটওয়ে, এবং ডিএনএস, প্রাইমারি ডিএনএস এবং অল্টারনেটিভ ডিএনএস। টোটাল এই 5টা ইনফরমেশন আমার ইন্টারনেটে কানেক্ট হতে গেলে লাগে। So, এই যে 5টা ইনফরমেশন, এই 5টা ইনফরমেশনকে যখন একটা সার্ভার অটোমেটিক্যালি প্রোভাইড করে, তখন সেই প্রসেসটার নাম হচ্ছে, আমরা বলতেছি ডিএসসিপি। সো ডিএসসিপি কি করে? ডিএসসিপি সার্ভার থেকে টিসিপি বা আইপি কনফিগারেশন যে ইনফরমেশন, এই ইনফরমেশন গুলাকে হোস্টের দিকে অ্যালাউ করে। তো এই ডিএসসিপি সার্ভার বা ক্লায়েন্ট কাকে আমরা বলতেছি? সার্ভার বলতে আমরা কি বুঝি? যে সার্ভ করে,
আর যে রিসিভ করে সে হচ্ছে ক্লায়েন্ট। সো এখন এই জায়গাতে আসলে আমরা কোন পলিসিতে কাজ করব বা কোন মানে কোথায় সার্ভার হবে কোথায় ক্লায়েন্ট হবে। যেহেতু আমরা মাইক্রোটিককে একটা রাউটার হিসেবে ইউজ করতেছি এবং এখান থেকেই আমার সমস্ত কানেক্টেড হোস্ট যেগুলো আছে এরা ইনফরমেশন পাবে। তো আমাদের রাউটারটা হবে ডিএসসিপি সার্ভার, এবং যারা হোস্ট ডিভাইস আছে নেটওয়ার্কে কানেক্ট হবে এদেরকে আমরা বলতেছি ডিএসসিপি ক্লায়েন্ট। তো উইন্ডোজে নর্মালি দেখা যায় যে আপনি কোনো একটা নেটওয়ার্কে যখন কানেক্ট হন দেখবেন সাথে সাথেই আইপি বা এডিশনাল ইনফরমেশন গুলো পেয়ে যাচ্ছেন। কারণ উইন্ডোজ ডিভাইস গুলোর মধ্যে ডিএসসিপি ক্লায়েন্ট বিল্ট ইন এনাবল থাকে। তো যদি আপনাকে ম্যানুয়ালি বা স্ট্যাটিক আইপি বসাইতে হয় সেই ক্ষেত্রে সিলেক্ট করে নিতে হয় যে আমি আইপি অ্যাড্রেস ম্যানুয়ালি বসাবো। আর যদি আপনি ম্যানুয়ালি না বসাইতে চান এটা বাই ডিফল্ট হচ্ছে অটোমেটিক বা ডিএসসিপি ক্লায়েন্ট হিসেবে কাজ করে। ডিএসসিপির বেনিফিট যদি ডিসকাস করি, তো প্রথমেই বলা আছে রিলায়েবল আইপি অ্যাড্রেস কনফিগারেশন। তো রিলায়েবল আইপি অ্যাড্রেস কনফিগারেশন কেন বলতেছি, কারণ হচ্ছে যখন আমরা ম্যানুয়ালি কোনো আইপি অ্যাড্রেস ইনপুট করব, আইপি সাবনেট গেটওয়ে বা ডিএনএস ইনফরমেশন, তখন বিভিন্ন টাইপিং মিস্টেক হইতে পারে বা যে কোনো এরর হইতে পারে, টাইপো 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 এরর হইতে পারে, এরকম একটা রিস্ক থেকেই যায়। বাট যখন আমি ডিএসসিপি সার্ভার কনফিগার করে নিচ্ছি সেই ক্ষেত্রে ডিএসসিপি সার্ভার কিন্তু সমস্ত ইনফরমেশন সার্ভারের ভিতর থেকে অটোমেটিক প্রোভাইড করতেছে। তো যেহেতু এইটা সার্ভার আপনি যেভাবে প্রপারলি কনফিগার করছেন এখান থেকেই প্রোভাইড হচ্ছে, এখানে কিন্তু টাইপিং মিস্টেক বা ভুল হওয়ার কোনো সুযোগ নেই। সো দ্যাট আমি বলতে পারি যে একটা নেটওয়ার্কে আমি যতগুলো আইপি অ্যাসাইন করি, /24 করি বা 23 করি বা 22 করি, পুরো নেটওয়ার্কের উপরে যদি আমি ডিএসসিপি সার্ভার কনফিগার করি দেন আমার প্রত্যেকটা ডিভাইস রিলায়েবল আইপি অ্যাড্রেস কনফিগারেশন পাবেন। এখানে ভুল হওয়ার আসলে কোনো সম্ভাবনা নাই। দ্বিতীয়ত, রিডিউস নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেশন। নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেশন বলতে আমরা কি বুঝাইতেছি, যে একটা নেটওয়ার্কে যখন আপনি যে ম্যানেজ করে বা যে ম্যানেজ করবেন, ধরেন আপনাদের মধ্যে সবাই এক একজন যদি নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে চিন্তা করেন নিজেকে, যে আপনারা প্রত্যেকে এক একটা নেটওয়ার্ককে ম্যানেজ করেন। তো এই যে নেটওয়ার্ক গুলোকে ম্যানেজ করেন, এখানে আপনি যদি এর আগে আমরা যে ডিসকাস করলাম যে ম্যানুয়ালি আইপি ইনপুট করলে আসলে কি কি ঝামেলা হতে পারে, তো আপনি যখন অটোমেশনে যাবেন, অটোমেটিক আইপি অ্যাড্রেস অ্যাসাইনমেন্টে যাবেন, তখন কিন্তু আপনার এই ম্যানুয়াল টাইপিং বা মানে ম্যানুয়ালি আইপি বা স্ট্যাটিক আইপি বসানোর কোনো প্রয়োজন নাই। যেহেতু এই কষ্টটা থেকে আপনি বেঁচে যেতেছেন, যে 500 পিসিতে আপনার প্রত্যেকটা ডিভাইসে আইপি ম্যানুয়ালি বসাইতে যে সময় লাগতো এই সময়ের অনেক 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 কম সময়ের মধ্যে কিন্তু আপনি ডিএসসিপি কনফিগার করে আইপি অ্যাসাইন করতে পারতেছেন। কারণ 500 কম্পিউটারে যদি আপনি 1 মিনিট করেও চিন্তা করেন যে আমি 1 মিনিট করে প্রতি পিসিতে আইপি বসাবো, তাহলে আপনার 500 মিনিট লাগবে। হোয়ারাজ আপনি ডিএসসিপি সার্ভার কনফিগার করলে 500 পিসিতে আইপি অ্যাসাইনমেন্ট হইতে এটা জাস্ট ম্যাটার অফ 1 or 2 মিনিটস ম্যাক্সিমাম। সো এই ক্ষেত্রে আপনার কি নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর কষ্ট কমছে, কাজ কমে গেছে। তো এই কারণে বলা হচ্ছে কি যে রিডিউসড নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেশন। তো এই ক্ষেত্রে কিছু অপশন হাইলাইট করা হয়েছে। সেন্ট্রালাইজড অ্যান্ড অটোমেটেড টিসিপি আইপি কনফিগারেশন, একটা সার্ভার যেহেতু আমরা কনফিগার করতেছি এখান থেকেই সমস্ত ইনফরমেশন হোস্ট ডিভাইস গুলো পাচ্ছে, এটা কি সেন্ট্রালাইজ একটা সলিউশন। দেন অ্যাবিলিটি টু ডিফাইন টিসিপি বা আইপি কনফিগারেশন ফ্রম এ সেন্ট্রাল লোকেশন, একটা সেন্ট্রাল লোকেশন থেকে আপনি টিসিপি বা আইপি কনফিগারেশন গুলাকে ডিফাইন করতে পারতেছেন, যে আমার কত থেকে কত রেঞ্জ হবে, কোন কোন আইপি এখানে অ্যাসাইন হবে প্রথমে শুরুতে। এরকম বিভিন্ন ফিচার আছে যেগুলো আমরা ডিসকাশনে গেলে আরো দেখতে পাবেন। এবং ability to assign a full range of additional TCP configuration values by means of DHCP option. ডিএসসিপি অপশন থেকে আমরা এডিশনাল আইপি কনফিগারেশনেরও ফুল রেঞ্জ ইউজ করতে পারি। সো এই জিনিসগুলা আপনার মোটামুটি যতটুকু এই পর্যন্ত ডিসকাস করছি ওগুলো হচ্ছে ডিএসসিপির বেনিফিট বলা হচ্ছে। তো ডিএসসিপি আসলে কেন করব এটা অলরেডি আমরা ডিসকাস করছি, এখানে ওই কথাগুলাই মোটামুটি বিভিন্নভাবে লেখা আছে, যে ভ্যালিড টিসিপি বা আইপি কনফিগারেশন প্যারামিটার,
ফর অল ক্লায়েন্ট, সমস্ত ক্লায়েন্টের জন্য ভ্যালিড আইপি কনফিগারেশন দিবে। দেন ভ্যালিড আইপি অ্যাড্রেস মেনটেন্ড ইন এ পুল ফর অ্যাসাইনমেন্ট। আচ্ছা, এই জিনিসটাতে আমরা একটু পরে আসি, আপনারা জাস্ট মেনুগুলোর সাথে পরিচিত হইলে এটা তখন আরো ইজি মনে হবে। ডিএসসিপির যে টেকনিক্যাল ডেফিনেশন বলা হচ্ছে, এখানে আমরা একটু ডিসকাস করি। সেটা হচ্ছে যে প্রথমত ডিএসসিপি সার্ভার, সার্ভার যেটাকে বলতেছি যে এই ডিএসসিপি সার্ভারের সার্ভিসটা যে প্রোভাইড করতেছে তাকে আমরা বলতেছি সার্ভার। আর ডিএসসিপি ক্লায়েন্ট হচ্ছে যে ডিএসসিপি ইউজ করে আইপি কনফিগারেশন নিচ্ছে, সে হচ্ছে ডিএসসিপি ক্লায়েন্ট। দেন হচ্ছে পুল। পুল বলতে আমরা খেয়াল করেন, এটা একটু হ্যাঁ, মাথায় রাখার দরকার আছে। পুল বলতে আমরা বুঝাইতেছি, ধরেন আমরা নর্মালি কি করি, সুইমিং পুলের সাথে তো আমরা সবাই মোটামুটি পরিচিত। তো পুল বলতে কি একটা নির্দিষ্ট রেঞ্জ বা এরিয়া নির্ধারণ করে দেওয়া হয়। সুইমিং পুল বলতে কিন্তু একটা নির্দিষ্ট এরিয়াকে বোঝানো হয়, এটা কিন্তু এরকম না যে ইনফিনিটি, যে এটা কোনো শেষ নাই। So, একটা এরিয়া বা বাউন্ডারি যখন দেওয়া হচ্ছে সেটাকে আমরা বলছি একটা পুল। এই পুলে ডিএসসিপির এখানে আসলে পুলের কাজ কি? ডিএসসিপির মধ্যে পুলের কাজ হচ্ছে আমরা এই পুলের মধ্যে আইপি অ্যাড্রেসের রেঞ্জ নির্ধারণ করে দিব, যে কত থেকে কত আইপি পর্যন্ত আমার ডিএসসিপি তে অটোমেটিক অফারিং হবে, সেইটা আমরা পুলের ভিতরে বলবো। দেন সাবনেটিং। সাবনেটিং হচ্ছে যে আমি এর আগে যখন আমরা আইপি অ্যাড্রেসিং এবং সাবনেটিং দেখছি, যে একটা নেটওয়ার্কে আমি কতগুলা ইউজেবল আইপি আসলে চাচ্ছি, এইটার উপরে ডিপেন্ড করে কিন্তু আমরা সাবনেটিং করতেছি, যে একটা /22 3 4 5 6 7 কত রাখবো আসলে, আমার টোটাল ইউজেবল হোস্ট কতগুলা আছে, টোটাল তাহলে কতগুলো আইপি আমার দরকার, সেই জিনিসটার উপরে ভিত্তি করে আমরা সাবনেটিং করব। দেন হচ্ছে ডিএসসিপি অপশন। অপশনের মধ্যে আমরা কনফিগারেশনের কিছু প্যারামিটার থাকে, সেই প্যারামিটার গুলো এখানে অ্যাসাইন করে দিব। এরপরে হচ্ছে লিজ। লিজ বলতে আমরা নর্মালি কিন্তু লিজের সাথে, লিজ ওয়ার্ডের সাথে সবাই কম বেশি পরিচিত। কিভাবে ধরেন আপনি বিভিন্ন জায়গায় গ্রামে যদি চিন্তা করেন, পুকুর লিজ দেয়, জমি লিজ দেয়, হ্যাঁ, বা ঢাকাতেও দেখবেন যে অনেক কিছু এরকম লিজ দিচ্ছে। কোন একটা জায়গা পড়ে আছে, এটা কারো কাছে লিজ দিছে যে 2 বছরের জন্য তোমার কাছে লিজ দিলাম কাগজপত্র করে ডিট করে। তাহলে একটা প্রপার্টি যখন আপনি কারো কাছে লিজ দিচ্ছেন, লিজ দেওয়ার মানে হচ্ছে যে এই যে যেই নির্দিষ্ট সময়ের জন্য লিজ দিচ্ছেন, এই সময়টা যাকে অ্যাসাইন করতেছেন বা যাকে দিচ্ছেন, সে পুরা টাইমটা কিন্তু নিজের মতো করে ইউজ করবে। তো ইউজ যখন করলো, করার পরে সিম্পলি যার কাছে আপনি লিজ দিচ্ছেন, ধরেন 2 বছরের জন্য একটা জমি আপনি লিজ দিচ্ছেন, 2 বছর যখন শেষের দিকে বা 2 বছর শেষ হবে, ওই লোকটা যদি তখনো থাকে, আপনার সাথে কন্ট্যাক্টে থাকে, যোগাযোগে থাকে, আপনি কিন্তু তাকেই আগে অফার করবেন যে তুমি কি আবার এটাকে লিজ নিবা কি নিবা না। ওকে। আর যদি সেই লোকের কোনো খবর না থাকে, যে ধরেন সে হারা গেছে, সে আউট অফ কন্ট্যাক্ট, তাহলে কি করবেন, তারে প্রথমে বুঝবেন যে সে কি আছে নাকি নাই। তাহলে নাই, তাহলে এবার যেহেতু সে নাই, তাহলে অন্য কেউ যদি আমার কাছ থেকে এই জমিটা লিজে চায়, তাহলে আমি তাকে দিয়ে দিই। তার মানে কি, প্রথম প্রায়োরিটি যে অলরেডি এক্সিস্টিং ছিল সে। সো ডিএসসিপির লিজটাও এরকম, যে এই লিজের মধ্যে আমি কি দিচ্ছি, আইপি লিজ দিতেছি তাকে, হোস্ট ডিভাইস গুলোকে। সো হোস্ট ডিভাইসকে যখন আমি আইপি লিজ দিচ্ছি, সে লাইক এই লিজের টাইম হইতে পারে 10 মিনিট, হইতে পারে 10 দিন, হ্যাঁ, বা আপনি যত টাইম আসলে ডিফাইন করেন আপনার নেটওয়ার্কে। এই নির্দিষ্ট সময়ের জন্য আমি যখন আইপিটাকে লিজ দিলাম, এই ডিভাইসটার কানেক্টিভিটি যদি এক্সিস্ট করে, যে আমার 10 দিনের জন্য লিজ দেওয়া আইপিটা, 10 দিন পরে আমার সার্ভার কি করবে, এই লিজের থেকে আইপিটাকে রিলিজ করবে। রিলিজ করার সময় সে দেখবে যে যার সাথে কানেক্টেড ছিল, যাকে এই আইপিটা লিজ দেওয়া ছিল, সে কি কানেক্টেড আছে নাকি নাই। যদি কানেক্টেড থাকে, তাহলে ওই ডিভাইসে এই আইপি পাওয়ার পসিবিলিটিস 99%। আর যদি কোনো কারণে এই ডিভাইসটা কানেক্টেড না থাকে, তাহলে কি হবে, সে অন্য কোনো ডিভাইসকে যার টিসিপি রিকোয়েস্ট আছে তার দিকে অ্যাসাইন করে দিবে। তো এই লিজের যে ব্যাপারটা,
ধরেন আপনি যে নির্দিষ্ট সময়টা অ্যালোকেট করবেন, যে আমি 3 দিনের জন্য এই আইপি গুলোকে লিস্ট টাইম কনফিগার করলাম। So, আমি যখন সেলেক্ট একটা ডিভাইস, আমি একটা মোবাইল কানেক্ট করলাম আপনার নেটওয়ার্কে, তো কানেক্ট হওয়ার সাথে সাথে আমি একটা আইপি পাইলাম। এই আইপিটা 3 দিনের জন্য আমার যে ডিভাইস, এই ডিভাইসের ম্যাক অ্যাড্রেসের জন্য ফিক্স হয়ে গেছে। আমি যদি এর মধ্যে ডিসকানেক্ট হয়ে বেরো হয়ে যাই, এই আইপিটা কিন্তু 3 দিনের আগে ওই ম্যাক অ্যাড্রেসের থেকে আনঅ্যাসাইন্ড হবে না, ওই ম্যাকের সাথেই অ্যাসাইন থাকবে। তো যতক্ষণ পর্যন্ত আপনার লিস্ট টাইম শেষ না হবে ততক্ষণ পর্যন্ত ওই আইপিটা নির্দিষ্ট ম্যাকের জন্য ফিক্স। দেন রিজার্ভেশন। রিজার্ভেশনের ক্ষেত্রে যদি আমরা বলি যে ধরেন আমরা কোনো একটা পার্টি সেন্টারে বা হোটেলে বা রেস্টুরেন্টে যদি যাই, অনেক সময় আগের থেকেই রিজার্ভ করে রাখি যে আমার এই টেবিলটা বুক, বা বিভিন্ন জায়গায় গেলে দেখবেন যে টেবিলের উপর লেখা থাকে রিজার্ভ। তার মানে কি, রিজার্ভ যখন আপনি করে ফেলবেন, ওই আইটেমটা কিন্তু অন্য কেউ আর চাইলেই ইউজ করতে পারবে না। সো এই ডিএসসিপি রিজার্ভেশনের ক্ষেত্রে যেটা আমরা বুঝি, সেটা হচ্ছে যে একটা আইপি অ্যাড্রেসের রেঞ্জ ধরে নেই 192.168.1.2 থেকে শুরু করে 1.254। সো এই আইপি গুলোর মধ্যে আমি চাচ্ছি যে পুরাটা আমি ডিএসসিপি বা অটোমেটিক আইপি এর অ্যাসাইনমেন্টে না রেখে আমি কিছু আইপি রাখবো যেগুলা ডিএসসিপি তে অফার করবে না। And এটার আসলে কারণ কি? কারণ হচ্ছে, ধরেন আপনার নেটওয়ার্কে 200 পিসি ইউজার আছে, হ্যাঁ, আর একটা নেটওয়ার্ক প্রিন্টার আছে, একটা ক্যামেরা আছে, এরকম আরো কিছু ডিভাইস আছে। এখন প্রিন্টারের ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি, যে প্রিন্টার কি করি আমরা, সবার মোটামুটি যার যার লাগে সবার পিসিতে প্রিন্টারটা অ্যাড করে রাখি। তো নেটওয়ার্ক প্রিন্টারের ক্ষেত্রে আমরা কি করি, আইপি দিয়ে অ্যাড করি। হ্যাঁ, এখন ধরেন একটা প্রিন্টার আইপি 192.168.1.2, গেটওয়ে হচ্ছে 1.1। এখন এই নেটওয়ার্কের সমস্ত কম্পিউটার থেকে তাহলে এই প্রিন্টারটাকে আমরা অ্যাড করবো কি দিয়ে, আইপি অ্যাড্রেস দিয়ে 192.168.1.2। এখন এই আইপিটা যদি আমাদের প্রিন্টারে অটোমেটিক পাইতো, কথার কথা যে আমার ডিএসসিপি সার্ভার থেকে অটোমেটিক পাইছে, তাহলে আজকে পাবে 1.2, কালকে পাবে 1.3, পরশু দিন পাবে 1.10, এরকম মাল্টিপল বিভিন্ন আইপি এক এক সময় এক এক আইপি পাবে। তো এই আইপিটা যদি এরকম ভার্সেটাইল হয়, তাহলে আপনি একজন নেটওয়ার্ক অ্যাডমিন হিসেবে কি প্রতিদিন অফিসে গিয়ে এই যে 200 এমপ্লয়ির কম্পিউটারের মধ্যে প্রিন্টার যে সেট করা ছিল 192.168.1.2 আইপি দিয়ে, তাহলে আপনার পক্ষে তো সম্ভব না যে প্রতিদিন প্রিন্টার আইপি চেঞ্জ হবে এবং আপনি প্রতিদিন কি করবেন, ওই সব ইউজারের পিসিতে গিয়ে গিয়ে প্রিন্টারের আইপি চেঞ্জ করে দিবেন। এটা তো একটা টাফ জব। তার মানে কি, আমাদের এই প্রিন্টারের আইপিটা রাখতে হবে ফিক্স বা স্ট্যাটিক, যাতে কোনোভাবে এটা চেঞ্জ না হয়। দেন আসি যদি সিসিটিভি ক্যামেরা চিন্তা করি, সিমিলার, যে আপনি সিসিটিভি ক্যামেরাতে কোনো একটা আইপি অ্যাসাইন করছেন, এটা পাবলিক আইপির দিকে ফরওয়ার্ড করছেন বা সামথিং এলস। প্রতিদিন আপনার যদি ক্যামেরা দেখতে গিয়ে দেখেন যে ক্যামেরার আইপি চেঞ্জ হয়ে গেছে, তাহলে এটাও একটা হেসেল। তাহলে এই ডিভাইসটারও আইপি অ্যাড্রেস রাখতে হবে ফিক্স বা স্ট্যাটিক। এইরকম মাল্টিপল ডিভাইস আপনার নেটওয়ার্কে থাকতে পারে, ফাইল সার্ভার থাকতে পারে বা অন্যান্য সার্ভার থাকতে পারে। তো সেই ক্ষেত্রে আমরা আসলে কি করব, আমরা আমাদের ডিভাইসের মোটামুটি একটা ধারণা নিয়ে যে কতগুলা আনুমানিক এরকম ডিভাইস থাকতে পারে, লাইক ধরেন 10টা বা 20টা। তো যদি 20টা হয়, তাহলে আমরা ডিএসসিপির যে লিজ বা পুল, এই পুলের মধ্যে রেঞ্জ তখন বলে দিব যে আমার আইপি অটোমেটিক পাবে হচ্ছে 192.168.1.20 থেকে বা 30 থেকে 254 পর্যন্ত। তাহলে টোয়েন্টি যদি 20 থেকে 254 যদি আমি নির্ধারণ করে দেই, তার মানে কি 2 থেকে 19 পর্যন্ত আইপি কিন্তু রিজার্ভ হয়ে গেল। এই আইপি গুলো কিন্তু অটোমেটিক আর অ্যাসাইনমেন্টে যাবে না। তাহলে এটা হচ্ছে রিজার্ভেশন। দেন হচ্ছে, যেটা বলতেছিলাম সেটা হচ্ছে, সরি আমি একটু অর্ডার এলোমেলো করে ফেলছি। যেটা বললাম এটা হচ্ছে
এক্সক্লুশন রেঞ্জ। হ্যাঁ, যে এই আইপি গুলা বাদে বাকি আইপি গুলা অ্যাসাইন হবে। তাহলে রিজার্ভেশনের ক্ষেত্রে কি হচ্ছে, রিজার্ভেশনের ক্ষেত্রে আমরা আইপি ফিক্স করে দিতে পারতেছি যে এই আইপিটা আমার এই ডিভাইসের জন্যই থাকবে। ঠিক আছে। সো যখন আমরা আইপিটা ফিক্স করে দিব যে আমার একটা প্রিন্টার আইপি এটা বা একটা ক্যামেরা আইপি এটা, তখন সেটা হবে রিজার্ভেশন বা রিজার্ভ আইপি। মোটামুটি এইগুলা হচ্ছে আমার ডিএসসিপি টেকনিক্যাল ডেফিনেশন। তো আরেকটা ইনফরমেশন যেটা আপনার সাথে শেয়ার করা হয়নি সেটা হচ্ছে যে ডিএসসিপি তে আমরা যখন বললাম যে ডিএসসিপির কি কি প্যারামিটার থাকে আসলে, আইপি অ্যাড্রেস, সাবনেট মাস্ক, গেটওয়ে এবং প্রাইমারি ডিএনএস, অল্টারনেটিভ ডিএনএস। টোটাল প্যারামিটার কয়টা? পাঁচটা। তো অনেক ক্ষেত্রে এই যে পাঁচটা ইনফরমেশন আমরা পাই, অনেক ক্ষেত্রে ইন্টারভিউ কোশ্চেন হয় এরকম যে ডিএসসিপির প্যারামিটার কয়টা। তো অনেকেই আমরা ডিএসসিপি করি, কাজ করি ডিএসসিপি নিয়ে, বাট হচ্ছে এই কোশ্চেন যখন আমাদেরকে জিজ্ঞেস করা হয় যে ডিএসসিপি প্যারামিটার কয়টা, আমরা চিন্তা করি যে কোন জায়গা থেকে এটা কোশ্চেন করলো, এটা তো আমি কখনো পড়ি নাই বা জানি নাই। তো ডিএসসিপি যেই ইনফরমেশন গুলো আপনি পান ডিএসসিপি থেকে, এগুলো হচ্ছে ডিএসসিপি প্যারামিটার বা ডিএসসিপি টোটাল প্যারামিটার পাঁচটা: আইপি অ্যাড্রেস, সাবনেট মাস্ক, গেটওয়ে, প্রাইমারি ডিএনএস, অল্টারনেটিভ ডিএনএস। এটা একটু মাথায় রাখার চেষ্টা করবেন, অনেক সময় ইন্টারভিউ বোর্ডে এগুলো জানতে চাই। এবার এতক্ষণ ধরে যত কিছু আলোচনা করলাম, মনে হয়েছে যে মানে অনেক দিক দিয়ে অনেক কিছু আলোচনা করে ফেলছি, হোয়ারেজ আমরা যদি ডিএসসিপির কনফিগারেশনটা দেখি তাহলে মনে হবে এটা একদমই পানির মতো সোজা। তো আমরা যদি রাউটারে লগ ইন করি, লগ ইন করলে ধরেন আমার এখানে একটা আইপি অ্যাড্রেস ল্যানের জন্য বসাই, 192.1। এটা হচ্ছে লাইক আমার ল্যানের একটা আইপি। এই ল্যানের আইপিটা বসানোর পরে আমরা ডিএসসিপি নিয়ে যখন কাজ করব, তখন এই যে বাম দিকে আইপি অপশনটা আছে, আইপি তে ক্লিক করলে খেয়াল করেন ডিএসসিপি সার্ভার নামে একটা অপশন আছে। তো ডিএসসিপি সার্ভার যখন আমি সিলেক্ট করব, এখানে আমার অনেকগুলো অপশন আছে: ডিএসসিপি, নেটওয়ার্ক, ডিজ, অপশন, অপশন সেট, ভেন্ডর ক্লাস, অ্যালার্ট, এরকম বিভিন্ন অপশন আছে। তো প্রথমত আমাদেরকে ডিএসসিপি সার্ভার নিয়ে কাজ করতে হবে। তাহলে আমরা কি করব, এই যে ডিএসসিপি সার্ভারে আসলাম, আসার পরে এখানে আমরা দেখতে পাচ্ছি কি যে ডিএসসিপি সার্ভার অ্যাড করার একটা অপশন আছে। এই অপশনের আগে আমরা আইপি থেকে প্রথমত যাব হচ্ছে পুল নামে একটা অপশন আছে, এই পুলে। আইপি পুলে যাওয়ার পরে এই যে পুল, এখানে অ্যাড করার অপশন আছে, অ্যাডে যাব। অ্যাডে গিয়ে আমি এখানে এটার নাম দিলাম হচ্ছে নিউ পুল। নিউ, উল্লেখ করে দিলাম যে 192.168.1.0/24 বোঝার সুবিধার্থে, বা এখানে নাম দিয়ে দিলাম। এবার দেখেন এই যে অ্যাড্রেস, এই অ্যাড্রেসের এখানে বেসিক্যালি আমি রেঞ্জটা বলে দিব যে আমার আইপি কত থেকে কত পর্যন্ত ডিএসসিপি তে অ্যাসাইন হবে। তাহলে 192.168.1.20 থেকে সেলাকে আমি দিলাম 192.168.1.254। নর্মালি আমরা 1 থেকে 10 লিখি কিভাবে? 1-10। তার মানে এটা কি বোঝায়? 1 থেকে 10। আইপির ক্ষেত্রে 192.168.1.192.168.1.254। তাহলে এই যে রেঞ্জটা আমি বললাম, অনেকেই এখানে ভুল করে কি, এই যে 20 লেখা -254 লিখে দাও, বাট আইপি অ্যাড্রেস কিন্তু পুরাটাই ডিফাইন করতে হবে লিখে। তাহলে এই যে পুল আমি ক্রিয়েট করলাম যে আমার আইপি কত, 20 থেকে 254, তাহলে অ্যাপ্লাই দিলাম, আমার একটা পুল ক্রিয়েট হইলো। পুল ক্রিয়েট হওয়ার পরে এবার আমি যাব ডিএসসিপি সার্ভারে। সার্ভারে যখন যাব, অ্যাড দিলাম। অ্যাড দেওয়ার পরে
খেয়াল করেন, এই জায়গায় একটা নাম সিলেক্ট করা যায়, সার্ভার ওয়ান। তাহলে আমি এখানে দিলাম হচ্ছে সার্ভার 192.168। মনে রাখার সুবিধার্থে বা দেখলে যাতে আমি বুঝি। এবার ইন্টারফেস, কোন ইন্টারফেস, রাউটারের কোন ইন্টারফেস থেকে আপনার এই আইপি অ্যাড্রেস গুলা অ্যাসাইন হবে, সেই পোর্টটা কত। তাহলে আমি আইপি বসাইছি ইথার টু এ, ইথার টু এ আইপি অ্যাড্রেস দিলাম, এই ইন্টারফেস দেখাইলাম। ইন্টারফেস দেখানোর পরে এই যে লিজ টাইম, হ্যাঁ, যেটা আমরা লিজ নিয়ে ডিসকাশন করছিলাম, তো এই লিজ টাইমের ক্ষেত্রে ডিফল্ট অবস্থায় এখানে থাকে হচ্ছে 10 মিনিট। তো 10 মিনিট কি আসলে ভ্যালিড বা দরকার, বা 10 মিনিটই আমরা রাখবো নাকি এর চেয়ে বেশি রাখবো, এটা আসলে ডিপেন্ড করে। ডিপেন্ড করে কিসের উপরে? ডিপেন্ড করে আপনার নেটওয়ার্ক এনভায়রনমেন্টের উপরে। যে ধরেন আপনার নেটওয়ার্কে অনেক অনেক ডিভাইস কানেক্টেড থাকে এবং ইউজাররা র্যান্ডম আসে যায়, আসতেছে যাইতেছে বেরোইতেছে, আবার অন্য কেউ আসতেছে। সেই ক্ষেত্রে যদি প্রেসার অনেক বেশি থাকে, তাহলে আমরা লিস্ট টাইম বেসিক্যালি কম রাখি, যে 10 মিনিট পর পর এই সার্ভারটা আইপিটাকে রিলিজ করে দিয়ে আবার নতুন করে অ্যাসাইন করবে। যদি আগের ডিভাইস কানেক্টেড থাকে আগের ডিভাইস পাবে, যদি না থাকে তাহলে নতুন কোনো ডিভাইস পাবে। আর যদি মনে করেন যে না, আপনার নেটওয়ার্কে আসলে ইউজার খুবই কম, খুব বেশি না, সেই ক্ষেত্রে মানে ওরকম র্যান্ডম আসা যাওয়ার মধ্যেও থাকে না ফিক্স, তাহলে আপনি আপনার মন মতো এখানে টাইম বসায় নিতে পারবেন। 24 ঘন্টাও বসাইতে পারেন, একদিনও করতে পারেন, 2 দিনও করতে পারেন। আমি যদি চাই যে 5 দিন পর্যন্ত আমি লিস্ট টাইম রাখবো, ওই আইপিটা যে ডিভাইসে আইপিটা পাইছে ওই ডিভাইসে আইপিটা ওই ডিভাইসের জন্য 5 দিন পর্যন্ত এটা ফিক্স থাকবে, অন্য কোনো ডিভাইসে অ্যাসাইন হবে না। সেই ক্ষেত্রে আমি এখানে 5D লেখা, এটা যদি আমি চাই 00 করে দিব, যে 5 দিন, তখন 5 দিনের জন্য অ্যাসাইন হবে। তাহলে আমরা প্রাইমারিলি এখন ধরেন 10 মিনিটের জন্যই করলাম। করার পরে এই যে অ্যাড্রেস পুল যে অপশনটা আছে, এখানে ডিফল্ট অবস্থা থাকে স্ট্যাটিক অনলি। আমরা যদি ড্রপ ডাউনে ক্লিক করি, খেয়াল করেন এই যে আমরা একটা পুল যে করছিলাম শুরুতেই, পুল 192.168.1.0/24, এটাকে আমরা সিলেক্ট করবো। তাহলে আমরা কি কি করছি? সার্ভারের নাম দিছি, ইন্টারফেস সিলেক্ট করছি, লিস্ট টাইম দিছি, আর হচ্ছে অ্যাড্রেস পুল দেখা দিছি। টোটাল 4টা ক্রাইটেরিয়া নিয়ে আমরা কাজ করছি। দেন আমাদের এইখানে আর কোনো কিছু চেঞ্জ করার মতো নাই। বাকি যতটুকু কনফিগারেশন আছে এটা ডিফল্ট অবস্থায় আছে, আর লাগবে না কিছু করা, এতটুকু করলাম, অ্যাপ্লাই দিলাম। তো হচ্ছে আমার পেজের মধ্যে, তাহলে আমি আপাতত পেজ সিলেক্ট। তাহলে এই যে আমার ডিএসসিপি সার্ভার কনফিগার করা হলো। ডিএসসিপি সার্ভার হওয়ার পরে এবার যাব আমরা কোথায়? নেটওয়ার্কে। নেটওয়ার্কে গেলে খেয়াল করেন অ্যাড দিব। অ্যাড দেওয়ার পরে এই জায়গাটাতে আমি অ্যাড্রেস নামে একটা অপশন আছে, এইখানে এসে বলবো হচ্ছে যে আইপিটা আমার ল্যানের জন্য দিছি 192.168.1.0/24, পুরা আইপি ব্লকটা এখানে অ্যাড্রেসে দেখাতে হবে। দেখানোর পরে গেটওয়ে, এই যে অ্যাড্রেসটা দেখালাম, অ্যাড্রেস মানে কি /24, মানে হচ্ছে এই 24 এর মধ্যে যতগুলো আইপি ইউজেবল আছে। দেখেন এই আইপির উপর যখন আমি মাউস নিছি, আইপির রেঞ্জটা কিন্তু দেখাইতেছে কত থেকে কত, 192.168.1.0 থেকে শুরু করে 192.168.1.255। তাহলে 1.0 আমরা ইউজ করতে পারি না, 1.255ও ইউজ করতে পারি না, কারণ একটা নেটওয়ার্ক অ্যাড্রেস, একটা ব্রডকাস্ট অ্যাড্রেস। তাহলে এই দুইটা বাদ দিলে থাকে কি 1.1 থেকে 1.254। 1.1 অলরেডি আমরা কিন্তু রাউটারে বসাইছি, তার মানে কি 2 থেকে 254 হচ্ছে এই নেটওয়ার্কের রেঞ্জ। তাহলে গেটওয়ে, গেটওয়ে কত বসাইছি? গেটওয়ে বসাইছি 192.168.1.1। নেট মাস্ক, নেট মাস্ক হচ্ছে এই যে আইপিটা আমি বসাইছি ল্যানে, এটার সাবনেট কত? 24। তাহলে এখানে বলতে হবে 24। এবার ডিএনএস সার্ভার, ডিএনএস সার্ভার আইপি কত?
আমার প্রাইমারি ডিএনএস হচ্ছে 8.8.8.8। আর ড্রপ ডাউনে ক্লিক করলে আরেকটা অপশন আসবে, এখানে হচ্ছে 4.2.2.2। তাহলে আমার টোটাল ইনফরমেশন করে দিলাম: আইপি, গেটওয়ে, সাবনেট মাস্ক, প্রাইমারি ডিএনএস, অল্টারনেট ডিএনএস, টোটাল 5টা ইনফরমেশন আমি নেটওয়ার্কে বললাম। বলার পরে এই যে আইপির পুল আমরা ক্রিয়েট করছি, আইপি পুল ক্রিয়েট করার সময় আইপি পুলে কি বলছি, রেঞ্জ 192.168.1.20 থেকে 1.254। ডিএসসিপি সার্ভারের ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে একদম শেষের আইপি থেকে আইপি অ্যাসাইন করা শুরু করে। তার মানে এই নেটওয়ার্কে যখন কেউ কানেক্ট হবে, কানেক্ট হলে সে প্রথম যে ডিভাইসটা কানেক্ট হবে তার আইপি হবে 192.168.1.254। সো এই এতটুকুই ছিল আমাদের ডিএসসিপি কনফিগারেশন। তাহলে আমরা কি করছি? প্রথমত আইপি থেকে পুলে গিয়ে একটা পুল ক্রিয়েট করছি। দেন আইপি থেকে ডিএসসিপি সার্ভারে গিয়ে প্রথমত ডিএসসিপি সার্ভার কনফিগার করছি। দেন ডিএসসিপি নেটওয়ার্ক কনফিগার করছি। তাহলে আমার আইপি পুল, ডিএসসিপি সার্ভার, ডিএসসিপি নেটওয়ার্ক, এই হচ্ছে আমার টোটাল কনফিগারেশন। তো যতটা না ডিসকাশন এখানে কনফিগারেশন, তার আসলে 4 ভাগের 1 ভাগও না কনফিগারেশন লেভেলের কাজ। তো এতটুকু করার পরে এবার খেয়াল করেন, লিজ নামে আমরা যেই অপশনটা নিয়ে কথা বলছি, লিজের মধ্যে গেলে খেয়াল করে দেখেন যে আমার এখানে 2টা ডিভাইস কানেক্টেড। একটা আমার ফোন, একটা হচ্ছে আমার ল্যাপটপ। তো এই ডিভাইস দুইটার পাশে দেখেন এক্সপায়ার আফটার নামে একটা অপশন আছে। এই টাইমটা কাউন্ট ডাউন হচ্ছে, 5 মিনিট, 24 সেকেন্ড, 23 সেকেন্ড, এইভাবে আস্তে 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 কাউন্ট ডাউন হচ্ছে। তো যখন এটা জিরো হয়ে যাবে, জিরো হলে আবার দেখবেন যে 10 মিনিট থেকে নিচের দিকে কাউন্ট হতে থাকবে। কেন? কারণ আমি কি করছি, আমি আইপি ডিএসসিপি কনফিগারেশনের লিস্ট টাইম বলছিলাম 10 মিনিট। তো প্রতি 10 মিনিট পর পর এটা রিফ্রেশ হয়। ঠিক আছে? কানেক্ট, ইউজার যদি কানেক্টেড থাকে সেম ডিভাইস, তাহলে আইপিটা ওই ডিভাইসই পায়, আর যদি না থাকে তাহলে অন্য কোনো ডিভাইস যে যার রিকোয়েস্ট আছে সে পাবে। তো এটা গেল আমার লিজ টাইম বা লিজের মধ্যে। আমার কিন্তু ডিভাইসের দেখেন অনেক অ্যাডিশনাল ইনফরমেশন এখানে চলে আসছে, যে আইপি অ্যাড্রেস কত পাইছে, ডিভাইসের ম্যাক অ্যাড্রেস কত, ডিভাইসের অ্যাক্টিভ হোস্ট নেম কি, এই এটা হচ্ছে আমার ডিভাইসের হোস্ট নেম, এটা আমার ডিভাইসের হোস্ট নেম। তো কতক্ষণ পরে এটা আবার, এই যে অলরেডি দেখেন 9 মিনিট 34 সেকেন্ড পরে এটা হচ্ছে লিস্টটা ছাড়বে। তো অনুরূপ ভাবে এরকম যদি আরো 200 ডিভাইস এখানে কানেক্টেড থাকে, 200 ডিভাইসের ইনফরমেশন আপনারা এখানে দেখতে পাবেন। এখন রিজার্ভেশনের যেই ব্যাপারটা আমরা বলছিলাম, এই রিজার্ভেশন হচ্ছে একটা ডিভাইসের জন্য একটা আইপি কে ফিক্স করে দেওয়া, যে এই ডিভাইসটা এই আইপিটাই পাবে, অন্য কেউ পাবে না। সেটা আমরা কিভাবে করবো? সেটা করবো হচ্ছে, এই যে ধরেন আমার ল্যাপটপ, এই ল্যাপটপে আইপি পাইছে আমি 172.16.10.29। তাহলে এই আইপিটাই যেন আমার ল্যাপটপে সবসময় পায়, বা এই ম্যাক অ্যাড্রেস নিয়ে আমি যতবার এই নেটওয়ার্কে কানেক্টেড হব, ততবারই যাতে এই আইপিটাই আমার থাকে। তখন আমরা এটার উপরে রাইট বাটন ক্লিক করব। ক্লিক করলে এখানে একটা অপশন আছে একদম নিচের দিকে, দেখেন মেক স্ট্যাটিক। তো মেক স্ট্যাটিক যখন আমি করব, দেখেন এইদিকে 2টা আইপি যে আমার পিএসসিপি থেকে পাইছে, দুইটার পাশেই ডি লেখা আছে। ডি মানে হচ্ছে ডাইনামিক। ডি এর উপরে মাউস নেই, তাহলে দেখাবে ডাইনামিক। তাহলে আমি যখন এই আইপিটাকে রিজার্ভ করতে যাচ্ছি, তখন আমাকে এটা বলতে হবে মেক স্ট্যাটিক। মেক স্ট্যাটিক করার সাথে সাথে পাশের থেকে কিন্তু ডি অপশনটা চলে গেছে, তার মানে এটা ডাইনামিক নাই, স্ট্যাটিক হয়ে গেছে, ফিক্স হয়ে গেছে বা রিজার্ভ হয়ে গেছে। তো এইটা হয়ে গেল আমার আইপি রিজার্ভেশন। তো যদি আমি চাই যে না, এই আইপিটাকে আমার এই পিসির জন্য বা এই ম্যাকের জন্য আসলে আর দরকার নাই, আমি এটাকে রিমুভ করে দিতে চাই, তাহলে আমি কি করব? সিম্পলি এখান থেকে আপনার আইপিটা সিলেক্ট করব, করে এই যে মাইনাস বা রিমুভ, রিমুভে যখন ক্লিক করব, রিমুভ ক্লিক করার পরে আমার এখান থেকে কিন্তু লিস্ট থেকে ওই আইপিটা চলে গেছে। চলে যাওয়ার পরে আমি এখনো এই আইপিতেই কানেক্টেড আছি। সো এই লিজের মধ্যে আবার কিছু সময় পরে আমার আইপিটা চলে আসবে, যে আবার ল্যাপটপের নাম সহ এখানে শো করবে। তো এই গেল আমার
আইপি এর লিজ এবং রিজার্ভেশন। সো ডিএসসিপি সার্ভারের ক্ষেত্রে আমাদের এই যে কনফিগারেশনটা বলা আছে, আইপি পুল, আইপি ডিএসসিপি সার্ভার, নেটওয়ার্ক, লিজ, এই চারটা অপশন নিয়ে বেসিক্যালি আমরা কাজ করি। তো এখানে আমাদের পুরো কনফিগারেশনটা কিভাবে করতে হয় দেওয়া আছে। হ্যাঁ, এবং তার পাশাপাশি আমরা উইন্ডোজ পিসিতে কিভাবে আইপি অ্যাড্রেস মানে বসাই বা কিভাবে কনফিগারেশনটা রাখলে আমরা অটোমেটিক আইপিটা পাবো সেটা দেওয়া আছে। যদি আপনার নেটওয়ার্ক ইন্টারফেসে এরকম থাকে যে অপটেন আইপি অ্যাড্রেস অটোমেটিক্যালি, যদি এই অপশন সিলেক্ট করা থাকে তাহলে আপনি আপনার পিসিকে বা মেশিনকে যে কোনো ডিভাইসে কানেক্ট, যে কোনো নেটওয়ার্কে কানেক্ট করলে ওই নেটওয়ার্কে যদি ডিএসসিপি সার্ভার থাকে এবং আইপি অফার করে, তাহলে আপনার এই মেশিন হচ্ছে এখান থেকে আইপি কনফিগারেশনটা পাবেন। আর যদি আপনাদের যদি কনফিগারেশন থাকে ইউজ দ্য ফলোইং আইপি অ্যাড্রেস এটাতে, তাহলে আপনাকে ম্যানুয়ালি আইপি অ্যাড্রেস বসায় কাজ করতে হবে। বা আইপি অ্যাড্রেস যদি বসাইতে চান সেক্ষেত্রে ম্যানুয়ালিতে সিলেক্ট করে আপনি আইপি ইনফরমেশন গুলো এখানে দিবেন। সো এই আইপি কনফিগারেশনের ক্ষেত্রে যেটা হয় যে উইন্ডোজ পিসিতে আমাদের যদি আমরা সিএমডি তে ক্লিক করি, তাহলে এখানে আমরা যদি লিখি যে আইপি কনফিগ, তাহলে খেয়াল করেন আমি ওয়্যারলেস থেকে কি কি পাইছি। আইপি অ্যাড্রেস পাইছি 192.168.10.29। আমার সাবনেট মাস্ক হচ্ছে 224, গেটওয়ে হচ্ছে 10.1। তো আমি যদি আইপি কনফিগ স্ল্যাশ অল লিখি, তাহলে আমার সমস্ত ইনফরমেশন আসবে। আমার ডিএনএস ইনফরমেশন, এই যে আমার ডিএনএস এটা, আমার হচ্ছে ফিজিক্যাল অ্যাড্রেস, এই যে পিসি ম্যাক অ্যাড্রেস, এটা ইন্টারফেসে ডেট টাইম সমস্ত কিছু এখানে আসতেছে। So, আমি যদি চাই যে না আমার পিসিটাতে যে আইপি আছে আমি এই আইপিটাকে রিলিজ করব, তো কোনো কারণে ধরেন আপনার পিসি নেটওয়ার্কে কানেক্টেড, ইন্টারনেট পাচ্ছেন না, তো হইতে পারে যে ইন্টারফেস হ্যাং করতেছে বা আইপি যেটা অ্যাসাইন ছিল ওটা সম্ভব কাজ করতেছেন না। সেই ক্ষেত্রে আমরা চাইলে যে অটোমেটিক যে আইপিটা পাইছি এটাকে আইপি কনফিগ স্ল্যাশ রিলিজ রিলিজ দিলে যেটা হয়, ইন্টারফেস আইপিটাকে ডিএসসিপি ক্লায়েন্ট যেটা আছে আমার পিসিতে, এই ক্লায়েন্ট কি করে আইপিটাকে রিলিজ করে দেয়। আইপিটাকে রিলিজ করে দেওয়ার পরে যখন আবার রিনিউ লিখে কমান্ড দেই, দিলে তখন সে আবার কি করে ডিএসসিপি সার্ভারের সাথে কমিউনিকেট করে নতুন করে আবার আইপি ইনফরমেশন নেয়। ওকে, তো এই ফুল প্রসেসে আরেকটা জিনিস একটু মাথায় রাখবেন, সেটা হচ্ছে যখন ডিএসসিপি সার্ভারের সাথে একটা ডিএসসিপি ক্লায়েন্ট অ্যাটাচ হয় বা কানেক্টেড হয়, তো সেই ক্ষেত্রে যেটা ঘটে, ডিএসসিপি সার্ভার প্রথমেই কি করে, তার নেটওয়ার্কে যখন একটা ডিএসসিপি ক্লায়েন্ট কানেক্ট হয় এটাকে আইডেন্টিফাই করে বা ডিসকভার করে। ওকে, সো ডিসকভার করার পরে সে কি করে, সে হচ্ছে ডিএসসিপির ইনফরমেশন গুলা অফার করে। অফার করার পরে ডিএসসিপি ক্লায়েন্ট হচ্ছে এই আইপি ইনফরমেশন বা ডিএসসিপি ইনফরমেশন গুলাকে রিসিভ করে। রিসিভ করার পরে সে অ্যাকনলেজ করে যে হ্যাঁ আমি পাইছি। তাহলে টোটাল প্রসেসটা কি হলো আমার, যে ডিসকভার, অফার, রিসিভ, অ্যাকনলেজ, এইটাকে শর্টকাটে বলা হয় হচ্ছে ডোরা, DORA, ডিসকভার, অফার, রিসিভ, অ্যাকনলেজ। তাহলে এই ডোরা প্রসেসটার মধ্যে কি হচ্ছে আমার, পুরা ডিএসসিপি কনফিগারেশনটা মোটামুটি শর্টকাটে বলে দিতে পারতেছি যে ডিএসসিপি কিভাবে কাজ করে, ডোরা প্রসেসের মাধ্যমে কাজ করে। অনেক সময় ইন্টারভিউ বোর্ডে এই কোশ্চেনটাও থাকে, সরাসরি হয়তো আপনাকে জিজ্ঞেস করলো যে হোয়াট ইজ ডোরা। আপনার যদি এটা জানা না থাকে, মাথায় না থাকে, আপনি কিন্তু দেখা যাচ্ছে একটু পাজেল হয়ে যাবেন যে তো অনেক কিছুই স্টাডি করছি কিন্তু ডোরা এটা তো পড়ি নাই, এটা তাহলে আউট অফ দা টপিক হয়তো বা জিজ্ঞেস করছে। তো এই হচ্ছে মোটামুটি ডিএসসিপি সার্ভার কনফিগার করার বেসিক কনসেপ্ট। মাইক্রোটিকে ডিএসসিপি আরো অনেক ইজি ভাবে কনফিগার করা যায়, সেটা আজকে আমি দেখাইলাম না। এই যে এখানে খেয়াল করেন লিজে কিন্তু আবার আমার এই যে ল্যাপটপের আইপিটা চলে আসছে, ডি লেখা অবস্থা মানে ডাইনামিক। তো এই কনসেপ্টটা যদি আপনারা বুঝে থাকেন যে ডিএসসিপি সার্ভার কিভাবে কাজ করে বা কোন কোন অপশন বেসিক্যালি আমি আসলে কি জন্য ইউজ করলাম, তো একটু প্র্যাকটিস করেন।
যদি বুঝে থাকেন আমি নেক্সট ক্লাসে আপনাদেরকে হচ্ছে ডিএসসিপি সার্ভার আরো শর্টকাটে মাইক্রোটিকে মানে জাস্ট ক্লিক মানে প্লাগ এন্ড প্লে বা ক্লিক এন্ড কনফিগার যে টাইপের হয় ওই অপশনটাও আমি দেখা দিব, অসুবিধা নাই। বাট প্রথমে যদি আপনারা শর্টকাটটা শিখে যান তাহলে আসলে কেউই কনসেপ্টের ধারে কাছে দিয়ে যাবেন না বা এটা বোঝারও চেষ্টা করবেন না। ওকে, তো এতটুকুই ছিল আমাদের আজকের টপিক। কারো যদি কোনো কোশ্চেন থাকে একটু আমাকে বলতে পারেন। স্যার ভাইয়া, আমার আচ্ছা, কেউ কি কিছু বলছেন? আমি ডিএসসিপি শুনি নাই, একটু একটু ডিএসসিপি ওয়েট করেন, রিলে আমি আমার রিলে ভলিউমটা একটু বাড়াই। স্যার, হ্যালো স্যার, আমার লিস্ট টাইম আর রিজার্ভেশন নিয়ে একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন। স্যার, আমরা লিস্ট টাইম যে 10 মিনিট দিলাম, 10 মিনিট পর যদি আমার ডিভাইস কানেক্টেড না থাকে, হ্যাঁ, সেক্ষেত্রে কি ওই আইপিটা অন্য কোনো ডিভাইসে পাবে? জি, অন্য কোনো ডিভাইসে পাবে। আর যদি রিজার্ভ করে রাখি সেক্ষেত্রে? রিজার্ভ করে রাখলে এই আইপি অন্য কোনো ম্যাক অ্যাড্রেসেই আর কানেক্ট হবে না। যখন আপনার ওই নির্দিষ্ট ম্যাক অ্যাড্রেস আসবে তখন ওই নির্দিষ্ট ম্যাক অ্যাড্রেসেই কানেক্ট হবে। আচ্ছা স্যার, ধন্যবাদ স্যার। আর ভাইয়া, কারো কোনো কোশ্চেন? টোরা টোরার ফুল এব্রিভিয়েশনটার জন্য কি বলছিলেন, আবার যদি একটু বলতেন। বুঝি নাই, একটু আরেকবার বলবেন? বলছি, ডোরা প্রসেস যেটা, এটা ফুল এব্রিভিয়েশনটা কি জানি বলছিলেন, যদি একটু আচ্ছা, বলতেন আবার। ওরার ফুল প্রসেস হচ্ছে প্রথমত ডিসকভার, অফার, রিসিভ, অ্যাকনলেজ। ওকে, তাহলে সার্ভার কি করে? সার্ভার হচ্ছে ডিসকভার করে, অফার করে, আর ক্লায়েন্ট হচ্ছে রিসিভ করে, অ্যাকনলেজ করে। ওকে। ঠিক আছে ভাই, ওকে। ঠিক আছে, তাহলে আর তো কারো কোনো কোশ্চেন? একটা কোশ্চেন, ডিএসসিপি একটা রিলে দেখলাম, এটা কি কাজ করে স্যার ডিএসসিপি রিলে? ডিএসসিপি রিলের ক্ষেত্রে যেটা হয়, রিলেটা আমরা বেসিক্যালি সার্ভার বা মানে ক্লায়েন্টের ক্ষেত্রে ইউজ করি না। এটা যদি আমাদের ডিএসসিপির জন্য অন্য কোনো সার্ভার বা প্রক্সি সার্ভার ইউজ করি সেই ক্ষেত্রে এই রিলের মানে অ্যাক্টিভিটিস আছে আর কি, যেটা নর্মাল ইউজেস এর মধ্যে পড়ে না আর কি। মানে নর্মালি ইউজ করা হয় না অন্য ক্ষেত্রে? নর্মালি ইউজ করা হয় না এটা। আচ্ছা, অন্য ক্ষেত্রে বলতে ওই যে ভিলেন দিয়ে কোনো কিছু করে ইউজ করা হয় কিনা? এটা বেসিক্যালি রিলের ইউজ বর্তমানে ওইভাবে নাই বলতে গেলেই চলে। বাট ও, হচ্ছে রিলে এক সময় হয়তো বা ইউজ করা হয়তো মাইক্রোটিকে বা বিভিন্ন রাউটারে। এখনো পর্যন্ত অনেক কনফিগারেশন আছে যেগুলো একদম ভেরি প্রাইমারি লেভেলে ছিল বা ইউজেস ছিল। হ্যাঁ, তো আচ্ছা আচ্ছা। ওইগুলো এখনো আছে, বাট আমাদের রিয়েল লাইফে দেখা গেছে যে যখন আপনি মডার্ন টেক নিয়ে আসতেছেন সেই হুম, ক্ষেত্রে আসলে এই অপশন গুলোতে যাইতে হচ্ছে না। ওকে ওকে। স্যার, আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন। মনে করেন যে আমাদের মাইক্রোটিকের তিনটা পোর্ট, আমি মনে করেন যে তিনটা পোর্টে আলাদা আলাদা ডিএসপি ভাবে তিনটা কাজ করতে চাইছি। একটার জন্য ক্যামেরার জন্য একটা পোর্ট রাখলাম, আর হ্যাঁ, একটা বিল্ডিং এর জন্য একটা পোর্ট রাখলাম, আলাদা একটা বিল্ডিং এর জন্য। আমরা কি এই যে তিনটা জায়গার জন্য আলাদা আলাদা তিনটা পোর্টে ডিএসপি করতে পারবো? হ্যাঁ, তিনটা পোর্টে আপনি তিনটা বলতে কি আপনি যতগুলা পোর্ট আপনার যদি মানে 10টা পোর্ট ফ্রি থাকে, আপনি চাইতেছেন যে 10টা পোর্টে আমি আলাদাভাবে ডিএসসিপি করব, সেটাও সম্ভব। আপনি যদি চান যে না 10টা পোর্টকে আমি ব্রিজ করে এই ব্রিজের উপরে একটা আইপি ব্লককে আমি ব্রিজ করব, ডিএসসিপি করব, সেটাও সম্ভব। ব্রিজ জিনিসটা একটু বুঝি না, একটু যদি বোঝাই দিতেন বা দেখাই দিতেন একটু হ্যাঁ, ভালো হতো। বুঝি নাই। ব্রিজের ব্যবহারটা একটু ব্রিজ নিয়ে বুঝি না। আমাদের আলাদা টপিক আছে, ডিসকাশন আছে। ব্রিজের কনসেপ্টটা আমি একটু মানে সিম্পলি বলি। এটা হচ্ছে নর্মালি মানে ধরেন আমি মাইক্রোটিকের কথা যদি চিন্তা করি, আমাদের প্রত্যেকটা ইন্টারফেস কিন্তু মানে আলাদা নেটওয়ার্ক হিসেবে কাজ করে। ওকে, তো আপনি ইথার টু তে কোনো একটা আইপি অ্যাসাইন করছেন, এই আইপি অ্যাড্রেস কিন্তু আপনি ইথার থ্রি তে কানেক্ট হয়ে আইপি বসাইলে পাবেন না, রিচেবল পাবেন না। ওকে, মানে আপনাকে টু তে বসাইলে টু থেকেই কানেক্ট হবে, থ্রি থেকে বসাইলে থ্রি থেকেই কানেক্ট হইতে হবে। তো যদি আপনি চান যে না আমি একটা আইপি ব্লক ইউজ করবো 192.168.1.1/24, এই রেঞ্জের আইপি আমি তার টু তে বসাই কানেক্ট করলেও যাতে পাই,
ইথার থ্রিতে কানেক্ট করলে যাতে পাই, ইথার ফোরেও যাতে কানেক্ট করলে পাই। তিনটা পোর্টের যে কোনো পোর্টকেই আমি যাতে একই আইপি যাতে তিনটার যে কোনো পোর্ট থেকেই মানে কানেক্ট হলে ইউজ করতে পারি। তাইলে যেটা হবে আপনাকে প্রথমত একটা ব্রিজ ক্রিয়েট করতে হবে এবং ব্রিজের আন্ডারে বলতে হবে যে আমার এই ব্রিজের মধ্যে 3 4 5 বা 2 3 4 এই তিনটা পোর্ট হচ্ছে এই ব্রিজের আন্ডারে পড়তেছে। তখন আপনাকে আইপি অ্যাড্রেস বসাইতে হবে ব্রিজের মধ্যে, ডিএসসিপি করতে হবে ব্রিজের মধ্যে। সে লাইক আমরা যদি একটা ভেরি বেসিক চিন্তা করি যে একটা নদীর উপরে যখন ব্রিজ হয়, এই ব্রিজটা হলে কিন্তু দুইটা এরিয়া কানেক্ট হয় আলাদা আলাদা হবে। বাট যদি আপনার ব্রিজের দুই পাশে কোনো সংযোগ সড়ক আপনি না দেন, তাহলে কি ব্রিজ আসলে কোনো কাজে লাগে? লাগে না। সিমিলারলি মাইক্রোটিকে আমরা যখন ব্রিজ ক্রিয়েট করি, এই ব্রিজের মধ্যে আমাদেরকে ওই কানেক্টিং রোড বা হচ্ছে ইন্টারফেসটাকে বলতে হয় যে আমার এই ব্রিজের মধ্যে এটা এটা হচ্ছে কানেক্টেড ইন্টারফেস। বলার পরে সবগুলা সেম পোর্ট হিসেবে কাজ করে, একটা সিঙ্গেল পোর্ট হিসেবে কাজ করে। আচ্ছা, বুঝতে পারছি। আরো যদি একটা দুইটা আইপি দিয়ে বা একটা ব্রিজ দিয়ে করে দেখাই দেওয়া যায় তো একটু আরেকটু ভালো হতো। হ্যাঁ, বুঝে নেই। মানে একটা আইপি দিয়ে দুইটা মানে ব্রিজটা একটু দেখাই দিলে একটু ভালো হতো, আর একটু কনসেপ্ট আর একটু ক্লিয়ার হতো। ভাই ওই যে ডিএসসিপি সার্ভারে সম্ভবত ইথার টু স্লাভ ইন্টারফেস দেখলাম, ওখানে সম্ভবত ইথার টু ব্রিজের আন্ডারে থাকতে পারে সম্ভবত। এখানে আমি একটু আপনাদেরকে দেখাই, দাঁড়ান আমার কি শেয়ারিং বন্ধ। জি ভাই, বন্ধ চালু হয়ে আছে। ব্রিজ নামে এখানে একটা অপশন আছে মাইক্রোটিকে, ওকে। আমরা কি করছি, এখানে একটা ব্রিজ ক্রিয়েট করছি, ক্রিয়েট প্লাস দিলে এখানে একটা ব্রিজ নামে অপশন আসে। এখানে তেমন কোনো কিছুই করতে হয় না, যদি আপনি চান এই নেমটা চেঞ্জ করতে সেটা চেঞ্জ করতে পারেন। তো দ্যাট হচ্ছে আমি যদি চাই যে ব্রিজ টু, বা এখানে আমি ব্রিজ ওয়ান ক্রিয়েট করছি, ক্রিয়েট করার পরে এখানে কিন্তু আর কিছুই নাই, হ্যাঁ, জাস্ট ব্রিজ ওয়ান নামে ক্রিয়েট হয়েছে। ক্রিয়েট হওয়ার পরে এই যে ব্রিজ ক্রিয়েট হলো এটা একটা ইন্টারফেস হিসেবে কাজ করে, ওকে। আমাদের যেমন ইথার 1 2 3 4 এরকম ইন্টারফেস আলাদা, এই ব্রিজটাও একটা ইন্টারফেস। এই যে ইন্টারফেসের মধ্যে দেখেন ব্রিজ ওয়ান নামে একটা অপশন আছে, ওকে। তো এই ক্ষেত্রে ব্রিজ ক্রিয়েট করার পরে যে পোর্ট, পোর্ট কি করছি, ইথার টু আর ইথার থ্রি, এই দুইটা হচ্ছে আমার ব্রিজের মধ্যে দুইটা পোর্ট আমি দেখাইছি যে এই দুইটা পোর্টই সেম পোর্ট হিসেবে কাজ করবে, ওকে। তো এই ক্ষেত্রে যখন আমি দুইটা পোর্টকে একই ব্রিজের আন্ডারে দেখাইছি, তখন এটা কি হয়েছে, স্লেভ হয়ে গেছে না এই এই ইন্টারফেসের আন্ডারে। সেই ক্ষেত্রে আমি যখন ডিএসসিপি করতে গেছি, ডিএসসিপি সার্ভার আলাদাভাবে যখন টু এর উপরে করতে গেছি, টু কে বলা হয়েছে কি ডিএসসিপি সার্ভার ক্যান নট রান অন স্লেভ ইন্টারফেস। তার মানে কি মাস্টার এবং স্লেভের কনসেপ্ট আপনাদের মোটামুটি থাকার কথা। যে স্লেভ মানে কি, স্লেভ যেই মাস্টারের আন্ডারে আছে সমস্ত কিছু ওই মাস্টারের উপরেই করতে হবে, তাহলে স্লেভরা অটোমেটিক পাবে, ঠিক আছে। আমি কি করছি, এই যে ডিএসপি সার্ভারটা ব্রিজ ওয়ান এর উপরে করছি, সো দ্যাট আমি কানেক্ট হয়েছি করতে, কানেক্ট হয়েছি ইথার টু থেকে। এই যে ইন্টারফেস ইথার টু, ওই যে রানিং স্ট্যাটিক, এই রানিং স্লেভ, এস লেখা আছে দেখেন। স্লেভ মানে কি, এটা কোন একটা মাস্টারের আন্ডারে আছে। 2 আর 3 নাম্বার পোর্ট, এই যে তিনের মধ্যে দেখেন স্লেভ লেখা আছে, বাট আর নাই বা রানিং নাই, কারণ কি আমার 3 নাম্বার পোর্টটা ডিসকানেক্টেড, কানেক্টেড। নর্মালি আপনারা যদি ইউজ করে থাকেন, ওই যে নন ম্যানেজেবল সুইচ যদি ইউজ করে থাকেন, নন ম্যানেজেবল সুইচে 8 পোর্ট 16 পোর্ট বা 24 পোর্টের যে সুইচ গুলো পাওয়া যায় মার্কেটে, এই সুইচের কিন্তু যেই পোর্ট থেকেই লাগাবেন ওই পোর্ট থেকেই কানেক্টিভিটি বা ইন্টারনেট পাবেন, রাইট। তো এগুলো আসলে কিভাবে কাজ করে, পুরা পুরা সুইচটাই আসলে ব্রিজ মোডে কনফিগার করে, যেই পোর্টেই আপনি কানেক্ট হবেন ওই পোর্ট থেকেই পাবেন। বাট যেগুলো ম্যানেজেবল সুইচ, ম্যানেজেবল সুইচ গুলো কিন্তু প্রত্যেকটা ইন্টারফেস বা প্রত্যেকটা পোর্ট কিন্তু আলাদা নেটওয়ার্ক হিসেবে কনফিগার করা থাকে। যে আপনি যেই যেই পোর্টে যেই কনফিগারেশন, ওই পোর্ট থেকে ওই কনফিগারেশন পাবেন, অন্য কোনো পোর্ট থেকে পাবেন না। তো ওইটা হচ্ছে ব্রিজের কনসেপ্ট। জি স্যার, অনেকটা ক্লিয়ার আছে। আর কেউ? আচ্ছা, যদি কোশ্চেন কারো না থাকে তাহলে আমরা ক্লোজ করি আজকের মতো। স্যার, এই যে ডিএসসিবি যে টাইম, এই টাইমটা কি আনলিমিটেড করা যায় কখনো? আনলিমিটেড চাইলে আপনি করতে পারেন, আনলিমিটেড বলতে আপনি কত করবেন, 1 বছর, 2 বছর, হ্যাঁ। আনলিমিটেড করার তো প্রয়োজন নাই, হ্যাঁ। প্রয়োজন নাই কারণ হচ্ছে ধরেন একটা আপনি লিস্ট টাইম যত বাড়াবেন
আপনার একটা আইপি ঠিক তত দীর্ঘ সময়ের জন্য একটা ম্যাক অ্যাড্রেসের জন্য ফিক্স হয়ে যাবে। And ধরেন আপনি কি করলেন, 1 বছর করলেন, হচ্ছে গিয়া ধরেন সে লাইক 6 মাস করলেন আপনার লিস্ট টাইম। 6 মাস যখন লিস্ট টাইম করলেন, আপনার অফিসের একটা এমপ্লয়ি আজকে কানেক্ট হলো আপনার নেটওয়ার্কে, কালকে বা 2 মাস পরে সে চাকরি ছেড়ে চলে গেল। গেলে কি হবে? তার ডিভাইসের যে ম্যাক অ্যাড্রেসটা, এটা কিন্তু আরো 4 মাস এই ডিএসসিপি সার্ভার থেকে ধরে রাখবে ক্যাশ হিসেবে। তাহলে কি হবে? এই আইপিটা আপনি কিন্তু অন্য কোনো জায়গায় ইউজেস নাই, হচ্ছে না। আইপির অপচয় হচ্ছে বস। রাইট, অপচয়। তো দ্যাট মানে এটার কোনো আসলে ফিক্স রুল নাই যে আপনি লিস্ট টাইম কত সময় আসলে দিবেন, এটার কোনো স্ট্যান্ডার্ড নাই। এটা হচ্ছে আপনার নেটওয়ার্কের এনভায়রনমেন্টের উপর ডিপেন্ড করে যে আপনি কত কম রাখবেন বা বেশি রাখবেন, সেটা আপনাকে বুঝে ওটা দিতে হবে। বুঝতে পারছি। ঠিক আছে, তাহলে সবাইকে ঈদ মোবারক। ঈদের আগে তো মনে হয় কেউ থাকতেছেন না। তাহলে ঈদের পরের যে শনিবার, খুব সম্ভবত 14 তারিখ, 14 তারিখে আবার দেখা হবে সবার সাথে। সবাইকে ঈদের শুভেচ্ছা। গুড নাইট, আসসালামু আলাইকুম। স্যার স্যার হ্যাঁ, বলছিলেন হ্যালো কিছু? হ্যাঁ, স্যার, আমাদের কি কোনো হোমওয়ার্ক টাইপের কিছু দেওয়া যায় নাকি? এরকম মনে করেন আমরা যদি হোমওয়ার্ক আপনারা আইপি অ্যাড্রেসিং সাবনেটিংটা প্র্যাকটিস করেন ভালো মতো। আর আমি, যদি আপনাদের কারো কাছে রাউটার আছে কিনা বা প্র্যাকটিস করেন কিনা আমি জানি না, আমি একটা যতটুকু পর্যন্ত পড়াইছি এতটুকু পর্যন্ত একটা বা দুইটা কেস স্টাডি দিয়ে রাখবো না, আপনারা যদি পারেন পসিবল হলে প্র্যাকটিস করেন। ঠিক আছে। ঠিক আছে, আল্লাহ হাফিজ।